নমস্কার, আমি রীতি। আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে। আজকে আপনাদের পাঠ করে শোনাব বিমল করের লেখা জননী। আমরা ভাই বোন মিলে মায়ের 5টি সন্তান। বাবা বলতো মার হাতের 5টি আঙুল। সবার বড় ছিল বড়দা, মায়ের 19 বছর বয়সের ফল। প্রথম বলে বড়দা সেই বয়সের মায়ের যতটা রূপ পেরেছিল পুঁটলি বেঁধে নিয়ে জগতে এসেছিল। শুনেছি ঠাকুমা বলতো, অত রং অমন চোখ নিয়ে যদি এলি তবে তা তো মেয়ে হয়ে এলি না কেন। ঠাকুমার ক্ষোভ বছর দুয়েক পরে মা মিটিয়ে দিল। এবার এলো বড়দি। বড়দা পুরুষ মানুষ বলে ওপর থেকে মার রূপ চুরি করেছিল, কিন্তু বড়দি মেয়ে বলে আমাদের মার অন্তর থেকে সব যেন শুষে নিয়ে ঠাকুমার কোলে এসে পড়ল। নয়নের মনের মতন করে ঠাকুমা বুড়ি বড়দিকে 3টি বছর আগলে রেখে লালন পালন করে ঝুলল পূর্ণিমাতে মারা গেলেন। বুড়ি মারা যাবার সময় আমাদের 3 বছরের বড়দিকে মরণের ঘোরে রাধাকৃষ্ণর গল্প শোনাচ্ছিলেন। শোনাতে শোনাতেই স্বর থেমে গেল। আমরা এই সব গল্প মা বাবার কাছেই শুনেছি। বাবাই বেশি বলতো, বাবারই অতীত মোহ অতিরিক্ত ছিল। বড়দির পর আমাদের মেজদা বাবার মতন। অবিকল বাবার মুখের আদল তার, সেই রকম লম্বা লম্বা হাত, গায়ের রং একটু তামাটে। ছোট আর আমি মাত্র 1.5 বছরের এদিক ওদিকে জন্মেছি। ছোটকে আমি দিদি বলিনি কোনো কালে, আজও বলি না। ছোট আমাকে ছেলেবেলায় করে বলতো, মানে কনিষ্ঠ। তার খ্যাপানো ডাক থেকেই আমার ডাক নাম কড়ি হয়ে গিয়েছিল। আমাদের সংসারে প্রথম শোক এলো বড়দির বিয়ের পর। তার স্বামী খারাপ রোগে ভুগছিল। বড়দির প্রথম ছেলেটা হলো নাক ভাঙা, বিকলাঙ্গ, মরে গেল। পরে আরও একটা পেটে এসেই নষ্ট হয়ে গেল। স্বামীর রক্তে কোন রোগের পোকা বংশবৃদ্ধি করেছে ততদিনে বুঝতে পেরে গিয়েছে বড়দি। নিজেও ভুগছিল। একদিন স্বামীকে ঘরের মধ্যে পুড়ে বাইরে থেকে ছিটকিনে তুলে দিয়ে বড়দি চলে এলো। আর স্বামী গৃহে যায়নি। বড়দির পর দ্বিতীয় শোক মেজদার অন্ধ হওয়া। মেজদা দানাপুর যাচ্ছিল কাজে। ট্রেনে বড় ভিড়, যাত্রীরা ঢোকার দরজা বন্ধ করে রেখেছিল। মেজদা পান কেনার জন্য জানলা খুলে পানওয়ালাকে ডাকছিল। এক দঙ্গল বিহারিকে আসতে দেখে গোলমালের ভয়ে কাঁচের জানলা নামিয়ে চুপ করে বসে থাকল। তারা প্রথমে দরজার কাছে গিয়ে ধাক্কাধাক্কি করল, পরে জানলার কাছে এসে ক্ষিপ্তভাবে কি বলছিল। কামরার লোক মেজদাকে জানলা খুলতে বারণ করল। তখন খুব আচমকা বাইরে থেকে একটা লোক তার টিনের স্যুটকেস জানালায় ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে তার ধারালো ফলা মেজদার চোখে মুখে ঢুকে গেল। রক্তে সর্বাঙ্গ লাল হলো। হাসপাতালে একটানা 6 মাস কাটিয়ে বেচারা মেজদা ফিরে এলো বাড়িতে। তার 2 চোখ সেই নির্বোধ স্যুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে ভিড়েই মিশে থাকল। আমাদের তৃতীয় শোক বাবার মৃত্যু। বাবা সন্ন্যাস রোগে মারা গেল। মায়ের কাছে বাবা স্নান করছিল। অল্প অল্প জ্বরও ছিল গায়ে। মা ঈষদুষ্ণ জলে বাবার গা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল। বাবা মার কোলের ওপর হঠাৎ শুয়ে পড়ে কি বলতে গেল, পারল না আর। মৃত্যু এসে বাবার মুখে হাত চাপা দিয়ে কথা থামিয়ে দিয়েছিল। বাবা তৈরিই ছিল, চলে গেল। বাবার মৃত্যুর বছর 2 পরে আমাদের চতুর্থ শোকও এলো। ছোট বড় জেদি, চিরকালই সে যখন যা ঝোঁক ধরেছে করতে গেছে। আমি তাকে কত বলেছি, ওভাবে জেদ ধরে কাজ করতে যাস না, তুই সব পারবি এমন তো কোনো কথা নেই। আমার কথা ছোট গ্রাহ্যই করতো না। তার ধারণা ছিল সে চেষ্টা করলে সব পারে। ছোট এসব বুঝতো না, বুঝতে চাইতও না। অকারণে সে মেতে থাকত। তার কাজের অন্ত ছিল না। খাওয়া দাওয়া বিশ্রামের বালাই ছিল না। সকালে মিশনারিদের অনাথালয়ে গৃহিণীপনা করত, দুপুরে বড়দির সঙ্গে শখের চাকরি করতে যেত স্কুলে, বিকেল আর সন্ধেবেলায় ফুলবাজারের সেই ঝুপসি ঘরটায় লণ্ঠনের টিমটিমে বাতির আলোয় বসে ও দলের ছেলে ছোকরাদের সঙ্গে রাজনীতির কাজ করত। একদিন ছোট বুঝল তার বয়স যতখানি জীবনী শক্তি স্বাভাবিক, তার অনেক বেশি সে অত্যন্ত হঠকারীর মতন ব্যয় করেছে। এখন তার জীবনের কলসি প্রায় ফাঁকা।
ডাক্তারবাবু স্পষ্টই বলে দিল, আর ওঠা চলা নয়, বেশি কথা বলাও নয়, বিছানায় শুয়ে থাকা, ইঞ্জেকশন ওষুধ ভালো ভালো খাওয়া আর চুপ করে পড়ে থাকা। ছোট বলল, তাহলে আমি মরেই যাব। জবাবে ডাক্তারবাবু বলল, দেখা যাক। সেই থেকে ছোট বিছানায়। বছর পুরো হয়ে গেছে, আরও কিছুদিন থাকতে হবে। আমাদের সংসারে পঞ্চম শোক এসেছে সদ্য, মা মারা যাবার পর। এই ফাল্গুনের গোড়ায় মা চলে গেল। মায়ের মাথার চুল সাদা হয়েছিল, গালের চামড়া দুধের জুড়োনো স্বরের মতন কুঁচকে এসেছিল। কপাল ভরা দাগ আর আধখানা ছানি চোখ নিয়েই মা বিদায় নিল। যাবার সময় দেখে গেল তার হাতের 5টি আঙুলই একে অন্যের পাশে রয়েছে। তখনও সকালে হিম পড়ে। আমাদের দোতলার বড় বারান্দা শিশিরে ভিজে রয়েছে। সূর্য ওঠেনি, রং ধরেছে সবে। মার বিছানার চারপাশে আমরা 5 জনে দাঁড়িয়ে। মা তখন চলে গেল। বর্দা আগেই বলেছিল, আমরা বারোয়ারি শ্মশানে মাকে নিয়ে যাব না, আমাদের বাড়ির বাগানেই দাহ করব, পরে সেখানে একটা বেদি করে রাখব। বিঘে খানেকের ওপর জমি নিয়ে আমাদের দোতলা বাড়ি। 5 বিঘের বাগান, পাঁচিল দিয়ে ঘেরা। উত্তরের দিকে যেখানে করবীর ঝোপ, স্থলপদ্ম রাশিকৃত গাছ, ঘাসের জঙ্গল, সেই দিকটা মাকে দাহ করার জন্য আমরা বেছে নিয়েছিলাম। ঘাস জঙ্গল পরিষ্কার করে কদম গাছটাকে মাথার কাছে রেখে মার চিতা তৈরি হলো। পাশে বুড়ো কাঁটচাপা দাঁড়িয়ে থাকলো, আমাদের বাবার মতন দেখাচ্ছিল তাকে। তারপর মায়ের দাহ হলো। যখন আগুন তার অকলুষ শিখা বিস্তার করে মার সারা শরীর আগলে রেখেছিল, তখন আমি আমাদের 5 জনকে দেখছিলাম। বর্দা খানিক রোদ খানিক ছায়ায় দাঁড়িয়ে এক দৃষ্টে চিতার দিকে তাকিয়েছিল আর মাঝে মাঝে কি বলছিল। বর্দি কদমতলার মাটিতে গালে হাত দিয়ে বসেছিল। মেজদা বর্দির পাশে আসন পা করে বসে 2 হাত বুকের কাছে, তার অন্ধ চোখ চিতার দিকে। কাঁট চাপার গুড়িতে হেলান দিয়ে ছোট ফোলা ফোলা মুখ করে বসে আছে, আর আমি ছোটর কাছে চুপ করে দাঁড়িয়েছিলাম। ছোট একসময় বলল, এখন কি জল খেতে আছে রে? আমার বড় তেষ্টা পেয়েছে। আমি কিছু জানতুম না। আমি বললাম, এখন না, খানিকটা পরে খাস। এখন চৈত্র মাস, চৈত্রের সবে শুরু। মায়ের শ্রাদ্ধ শান্তি চুকে গেছে। যে জায়গায় আমরা মাকে দাহ করেছিলাম সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশটা যেন নিকোনো। শ্রাদ্ধের পরপরই আমরা ওখানে সুন্দর করে বেদি করেছি। কাশির সাদা পাথর দিয়ে বেদিটা মোড়া। এখনও যেন কাঁচা গন্ধ লেগে আছে ওর গায়ে। হাত রাখলে মনে হয় ঠান্ডা লাগছে, নরম মসৃণ স্পর্শ। মাসান্তে আমরা এই বেদিতে বসেছিলাম। বেদিতে মাথার দিকে ছোট্ট কুলুঙ্গির মতন বর্দি সেখানে প্রদীপ এবং ধূপ জেলে দিয়েছিল। বাতাসে ঝাপটা লাগছিল না বলে দ্বীপের শিখাটি জ্বলছিল। অগুর চন্দনের ধূপ পুড়ে খুব ফিকে একটা গন্ধ বাতাসে ভাসছিল। আর চৈত্রের পূর্ণিমা বলে চাঁদের আলোয় সাদা বেদিটা ধপধপ করছিল। আমরা 5 জনে বেদির উপর বসে। বর্দা বলল, আমরা যতদিন বেঁচে আছি মাসের এই দিনটাতে সবাই একসঙ্গে এখানে এসে বসব। বলে একটু থামল, বর্দির মুখের দিকে তাকালো। তারপর আবার বলল, এই পরিবারের নিয়ম হলো, কি বলিস অনু? অনু বর্দির ডাকনাম। পুরো নাম অনুপমা, আর ছোটর নাম নিরুপমা, বর্দির সঙ্গে মিল করে রাখা। বর্দি মাথা নেড়ে বর্দার কথায় সায় দিল। বলল, বাবার বেদিটাও যদি আমরা করে রাখতাম রে। বর্দির গলায় একটা আক্ষেপের সুর। বর্দির আক্ষেপ খুবই সঙ্গত, কিন্তু তখন তো আমাদের মাথায় এই বুদ্ধি আসেনি, আর মাও কিছু বলেনি। বর্দা কয়েক দণ্ড আকাশের দিকে চেয়ে থাকলো, তারপর নিঃশ্বাস ফেলল মুখ নামিয়ে। বলল, খুবই ভালো হতো রে, তবে মা রাজি হতো কিনা কে জানে। রাজি হতো না? কেন, মা কেন রাজি হতো না? হতো না হয়তো, সবাই তো এসব পছন্দ করে না। সংস্কার সংস্কার, বুঝলি? আমরা বোধহয় অনেক কিছুই পুরোপুরি অগোচরে রাখতে চাই। বর্দা হঠাৎ কথাগুলো বলেই মেজদার দিকে তাকালো। আমরাও তাকালাম। তার অন্ধ চোখ একদিকে স্থির রেখে মেজদা বলল, শ্মশানে পুরী আসার সময় আমরা কি ভাবি জানো দিদি? কি?
অনেকের মধ্যে দিয়ে এলাম যেন সঙ্গী সাথীর মধ্যে। মরার পর আবার সঙ্গী সাথী কি? ছোট বলল। কিছু না, মানুষ তবু ভাবে। মেজদা উদাস গলায় বলল, তুই জানিস না ছোট, কত মানুষ মৃত্যুর পর আত্মার অবস্থাকে তীর্থযাত্রা কল্পনা করে নেয়। মেজদার কথা শুনে আমরা সকলেই মেজদার দিকে তাকিয়েই বসেছিলাম। মেজদার গলার স্বর গোল এবং নিটোল, বাঁশের আর বাঁশির মতন মোটা। এই স্বর শুনলে অনুভব করা যায় মেজদার গলার সবটুকুই অন্তর থেকে আসছে। মেজদার কথাবার্তা অন্যরকম। আমরা মনে মনে অহরহই কথা বলি, মুখে নয়। মনের সেই শব্দহীন বাক্যস্রোত যদি শব্দময় হয়ে ওঠে, এই রকম শোনাবে হয়তো মেজদার কথার মতন। বর্দি বলল, তুই স্বর্গের কথা বলছিস দিনু? মেজদার নাম দীনেন্দ্র, ছোট করে দিনু। বর্দির কথায় মেজদা আলগা করে মাথা নাড়ল, বলল, না দিদি, স্বর্গ তো শেষ কল্পনা। আমি এই মর্তের পর স্বর্গের আগে যে পথ, তার কথাই বলছি। ছোট অবাক হয়ে বলল, সেটা আবার কি? মাঝপথের কথাও কি মানুষ ভাবে নাকি? ভাবে ভাবে, যত ভালো করে ভেবে নিতে পারা যায় ততই ভালো রে ছোট। আমি রাঁচির দিকে মুন্ডা না মুংরিদের গ্রামে এক বাড়িতে একটা ছবি দেখেছিলাম। ছোট বলল, উফ, ওদের কথা বাদ দাও তো। মেজদা বলল, বাদ কেন রে, শোন না। মাটির বাড়ি, বাইরের দেওয়ালে রঙগুলে একটা বাচ্চা ছেলের ছবি আঁকা। ঘোড়ার পিঠে চড়ে বাচ্চাটা চলেছে, এক হাতে লাঠি, অন্য হাতে লাগাম, কাঁধে খাবারের পুঁটলি, মাথায় তেষ্টা মেটাবার জন্য জলের ঘটি রাখা। ওই ছবির মানেই বলে দিল ফরেস্ট বাবু। ওই বাড়ির ছেলেটা মারা গেছে, তাই ওই ছবি। আহারে, বর্দি খুব দুঃখ পেল। মেজদা আবার বলল, মানেটা তুমি শোনো দিদি, বড় অদ্ভুত লাগে। ভাবতো ওরা বিশ্বাস করে নিয়েছে মৃত্যুর পর তাদের ছোট ছেলেটিকে একা একা তো অনেক দূরে যেতে হবে, তাই তাকে বসিয়ে দিয়েছে ঘোড়ায়, হাতে দিয়েছে লাঠি, পুঁটুলিতে বোধহয় চিঁড়ে গুড়, আর মাথায় তেষ্টা মেটাবার জল। স্নেহ, মায়া, মমতা, ইহলোকের মায়া, দুঃখ, পরলোকের দুর্ভাবনা সব যেন এই ছবিতেই মহৎ ও সুন্দর হয়ে কল্পিত ছিল। মেজদার কথায় আমিও অভিভূত হলাম। জ্যোৎস্নার ধারার মতন আমার কল্পনায় সেই ছবির গায়ে আলো বর্ষণ করছিল। এরপর অনেকক্ষণ বুঝি কেউ কোনো কথা বলল না। চৈত্রের চঞ্চল বাতাস বাগানে তৃণ এনে আমাদের গায়ে মাথায় ফেলে দিচ্ছিল। বেদিতে আমাদের পাঁচজনের ছায়া পরস্পরকে স্পর্শ করে যেন ছায়ার একটি আশ্চর্য রকম জাফরি তৈরি হয়েছে। চাঁদটা সমুদ্রের জলের মতনই নীল অনেকটা। পর্যাপ্ত জ্যোৎস্না। মায়ের বেদির মাথার কাছে সেই বৃন্দাবনের কদম গাছ, মায়ের পাশে বুড়ো কাঁটচাপা। কদম গাছটার বয়স আমার সমান, বাবা বৃন্দাবন থেকে এনেছিল, এখনও বর্ষায় ফুল ফোটে। বর্দি প্রথমে নিঃশ্বাস ফেলল, বর্দার দিকে হাত বাড়িয়ে বলল, দাদা, আমার গাটা একটু দেখতো। কেন রে, কি হলো? আমায় যদি কেউ মায়ের হাতে কিছু দিতে বলে, কি দেব রে? বর্দি আমাদের প্রত্যেকের মুখের দিকেই একবার করে তাকালো, তারপর কেমন করে যেন মাথা নাড়ল। জানি না রে, কি দেব মায়ের হাতে, কি জানে। কথাটা আমার কানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ যেন ঘুরে দাঁড়ালো। আমাদের মনোযোগ আকৃষ্ট হলো। সহসা অনুভব করলাম বিহ্বল হয়েছি। মায়ের হাতে কি দেব? এই প্রশ্ন আচমকাই বর্দি আমাদের সামনে যবনিকার মতন নিক্ষেপ করল। আমরা অসম্বিত এবং বিমূঢ় হয়ে বসে থাকলাম। তারপর ক্রমশ বর্দির কথার পরিপূর্ণ মর্ম আমাদের হৃদয়ে অনুভব করতে পারলাম। সমূলে সচকিত হবার মতন আমরা শিহরিত ও কম্পিত হয়ে দেখলাম এই প্রশ্ন যেন আমাদের সমস্ত বোধ অধিকার করেছে। আমরা কি দেব, কি দিতে পারি মাকে? মনে হলো এই অদ্ভুত প্রশ্নে আমরা আমাদের সম্মিলিত বোধ থেকে পৃথক হয়ে গিয়েছি। যেন কোনো ভয়ঙ্কর পর্বতচূড়ায় এনে কেউ আমাদের পরস্পরের দেহের সঙ্গে বাঁধা দড়ি কেটে দিয়েছে। আমরা সবাই চূড়ার অন্তিম প্রান্তে দাঁড়িয়ে আছি।
স্তব্ধ নিঃসার বসে থাকলাম আমরা। চাঁদের আলো কদম গাছের ছায়াটিকে বেদির সামনে শুয়ে রেখেছে। কবরী ঝোপে বাতাস যেন ডুব দিয়ে সাঁতার কেটে কেটে যাচ্ছিল। শব্দ হচ্ছিল পাতার। আমরা আমাদের ছায়ার নকশা থেকে চোখ তুলে কখন যেন শূন্য দৃষ্টি রেখেছি কেউ জানে না। এরপর বরদাই প্রথমে কথা বলল। মায়ের কোলে বরদাই প্রথম এসেছিল তো, বরদাকে দিয়েই মায়ের মাতৃত্ব শুরু। হয়তো তাই বরদা এই নীরবতা এবং আক্ষেপ প্রথম ভাঙল, যেমন করে মায়ের সন্তান কামনার আক্ষেপ ভেঙেছিল। বরদা ধীরে সুস্থে নরম গলায় থেমে থেমে বলতে লাগল, অনু কিন্তু কথাটা মন্দ বলেনি। আমরা কেউ মৃত্যুর পরটর তো বিশ্বাস করি না, তবু ভাবতে ভালো লাগছে আমাদের মা দিনুর গল্পের মতনই দীর্ঘ পথ হেঁটে যাবে। আমরা মায়ের জন্য কে কি দিতে পারি? আমরা প্রকৃতপক্ষে ওই একই চিন্তাই করছিলাম। মায়ের সেই দীর্ঘ অন্তহীন পথযাত্রায় আমরা মাকে কি সম্পদ দিতে পারি? বরদা দীর্ঘ করে নিঃশ্বাস ফেলল একটা। কদম ছায়ার দিকে তাকিয়ে থাকলো কয়েক দণ্ড, তারপর মুখ তুলে বলল, কি যে দেব আমিও তো ভেবে পাচ্ছি না। বরদার গলার স্বর বিষণ্ণ উদাস। বরদিকে দেখল বরদা। কাঁটচাপার বুড়ো গাছটাকে অন্যমনস্কভাবে লক্ষ্য করল। মায়ের অনেক দুঃখ ছিল রে, অনেক। আমি সব দুঃখের কথা জানি না, একটা দুঃখ জানি আমায় নিয়ে। আমার মনে হলো বরদা ঠিক আমার মতন করেই ভাবছে। এই সংসারে মা কি পায়নি, কি অভাব ছিল তার, কি পেলে মায়ের অভাব থাকতো না, আমরা এখন তাই ভাবছিলাম। মায়ের পরবর্তী যাত্রায় আমরা বোধহয় মাকে সেই জিনিস দিতে চাইছিলাম যা এখানে দিতে পারিনি। ছোট বলল বরদাকে লক্ষ্য করে, সেরকম দুঃখ তো আমার জন্যও মায়ের ছিল। বরদা জবাব দিল, আমাদের সবাইয়ের জন্যই ছিল। ছোট অসহায়ের মতন শুধল, তাহলে কি আমরা মায়ের হাতে সেই দুঃখগুলো আর দিতে চাই না? তাছাড়া আমরা আর কি দিতে পারি? বরদা ছোটোর দিকে তাকিয়ে বলল, চাল কলা জল আমাদের মায়ের তো দরকার নেই। মাকে যদি আমরা সেই মনের জিনিসগুলো দিতে পারি যা এখানে পারিনি, তা মায়ের কাজে লাগবে। কাজ শব্দটা বরদা বড় করে উচ্চারণ করল। আমি মনে মনে বরদার কথাই সায় দিলাম। মাকে আমরা অন্য কিছু দিতে পারি না। বরদা বরদিকে লক্ষ্য করে কথা শুরু করল, তুই তো জানিস অনু, আমি বিয়ে করিনি বলে মায়ের মনে বড় দুঃখ ছিল, আর অভিমানও ছিল। মায়ের কী স্বাদ ছিল আমি জানি, কিন্তু আমার তো ইচ্ছে ছিল না। আমার জন্য মা মেয়ে পছন্দ করে রেখেছিল। বাবা সেই মেয়েকে আশীর্বাদ করতে যাবে বলে ঠিকও করেছিল। আমি অমত করায় আর ব্যাপারটা শেষ পর্যন্ত গড়ায়নি। আমি বরদার ওপর যেন অপ্রসন্ন হয়ে পড়লাম। বললাম, তুমি অমত করলে কেন বরদা? কেন করলাম? আমার বন্ধু অবনীর যে সেই মেয়েটির সঙ্গে ভাব ছিল রে। ছোট খুব বিরক্ত হলো, বলল, তাহলে সন্দেহ? না রে, সন্দেহ নয়। মেয়েটিকে অবনী ভালোই বাসত। মাকে আমি বলেছিলাম, মা বলেছিল, কিন্তু কনক যে অপরূপ সুন্দরী, এই মেয়ে এলে আমার বংশধররা কত সুন্দর হবে ভেবে দেখত। কয়েকদণ্ড থেমে বরদা যেন মায়ের সঙ্গে তার সেই কথোপকথনটাই স্মরণ করল। তারপর আবার বলল, আমি সৌন্দর্য ভালোবাসি, কিন্তু ভালোবাসা যে আরও বেশি ভালোবাসি। মা এই কথাটা যে কেন বুঝল না। বরদার গলায় বড় আক্ষেপ। মনে হচ্ছিল তার কোনো পুরনো প্রদাহ সে আজ অত্যন্ত ব্যথার সঙ্গে আবার অনুভব করছে। অনেকটা সময় চুপ করে থেকে বরদা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মৃদু গলায় টেনে টেনে বলল, আমি মাকে আমার সেই ভালোবাসার মন দিতে পারি। বরদা নীরব হলে সাদা বেদিটির গায়ে চাঁদের আলো ছেঁড়া মেঘের ফাঁকে মলিন হলো সামান্য। আমরা নির্বাক বসে থাকলাম। চৈত্রের বাতাস করবী ঝোপের তলা থেকে ধুলোর গুঁড়ো এনে মাখিয়ে গেল। রাস্তা দিয়ে একটা টাঙা যাচ্ছে, টাঙাওয়ালার গায়ে টেপা ঘণ্টি বাজছিল। কদম গাছের ছায়া একটু যেন হেলে গেছে। এবার বর্দি বলল, তাহলে আমিও বলি। বরদার পর অবশ্য বর্দিরই বলার কথা।
আগে বর্দি দিশেহারা হয়ে বলেছিল সে কি দেবে জানে না। এখন বর্দার কথার পর বর্দি মনস্থির করতে পেরেছে। বর্দি কি দেয় শোনার জন্য আমরা সকলেই মুখ তুলে তার দিকে তাকালাম। জ্যোৎস্না আবার স্পষ্ট হয়েছে। চন্দ্রকিরণে বর্দিকে রেশমের মতন নরম মসৃণ দেখাচ্ছিল। হাঁটু ভেঙে একপাশে হেলে বসেছিল বর্দি। তার হাতে সরু দুগাছা করে সোনার চুড়ি, সাদা হাতে মিনের কাজের মতন চুড়ি দুটো চকচক করছিল। অল্প সময় ইতস্তত করে বর্দি বলল, আমি অমন করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি বলে মা কোনোদিন খুশি হয়নি। তুই তো জানিস দাদা, মা তোকে কতবার সেই লোকটার কাছে যেতে বলেছে। কেন বলতো? বলতো যাতে তুই তাকে ভুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারিস। বাবাকেও মা বুঝিয়েছিল আমি ওখান থেকে চলে এসে ভুল করেছি, অন্যায় করেছি। বরং চেপে বসে থাকলে তাদের জামাইকে শুধরে নিতে পারতাম। মা আমাকেও বলতো, এই তেজ দেখিয়ে তুমি তোমার ক্ষতি করলে, সারা জীবন পুড়বে। ছোট এই সময় আচমকা বলে উঠল, তুমি তো আজও মাঝে মাঝে কাঁদো বর্দি। কাঁদি রে। মা কেন যে আমায় আবার বিয়ে করতে বলল না, তাই আমি কাঁদি। আমি অবাক হয়ে বর্দিকে জিজ্ঞেস করলাম, তোমার কি আবার বিয়ে করার স্বাদ ছিল? হ্যাঁ, মা বাবা যদি বলতো আমি আবার বিয়ে করতাম। চামড়ার ব্যবসাদার সেই লোকটাকে ত্যাগ করে এসে আমি শুধু নিজেকে বাঁচিয়েছিলাম, কিন্তু আমার দরকারটুকু তো পাইনি। ছোট বলল, তোমার আবার বিয়ে করা খুব সহজ ছিল না বর্দি? বর্দি যেন দ্বিধাবোধ করল। না হয় কঠিনই ছিল, তাতে কি? সংসারে এমন মানুষ ছিল যে আমায় বিয়ে করত। মার সাহস হলো না। একদিন আমি মাকে বলেছিলাম, রোগ, নোংরামি, কষ্ট সব সহ্য করি, তাতে তোমার আপত্তি নেই। এদিকে আপত্তি আছে সুখ পাবার ব্যবস্থা করতে। মা খুব অসন্তুষ্ট হয়েছিল, বলেছিল এই বাড়ির মর্যাদা নষ্ট হোক এমন কিছু আমি করতে দেব না। মা মর্যাদা চাইতো আর আমি সাহস চাইতাম। বর্দি এখানে সামান্য থামল। তার সমস্ত শরীর রেশম দিয়ে মোড়া সাজানো পুতুলের মতন দেখাচ্ছিল। ভাঙা হাঁটু, মাটির ওপর ভর করা হাত। নিঃশ্বাস ফেলে বর্দি বলল, মাকে আমি মানুষের উচিত সাহস দিতে পারিনি রে। মা যেন সেই সাহস পায়। কথা শেষ করে বর্দি আকাশের দিকে চোখ তুলল। আমরা স্তব্ধ। চৈত্রের বাতাস এসে কদমের কয়েকটি শুকনো পাতা ফেলে গেল। চাঁদের আলোয় একটা কাঠবিড়ালি কাঠচাপার ডাল বেয়ে এগিয়ে এসে আবার ছুটে পালালো। বেদির কুলুঙ্গির মধ্যে প্রদীপটা অকম্পিত জ্বলছে। ধূপধুনো ফুরিয়ে গেছে, আমরা আর গন্ধ পাচ্ছিলাম না তার। এবার মেজদার পালা। আমরা মেজদার কথা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। মেজদা কিছু বলছিল না। ছোট মেজদার গায়ে হাত দিল। মেজদা, তুমি? মেজদা মাথা নাড়ল। এখনো কিছু ভেবে পাইনি। তোরা বল, তুই বল ছোট। ছোটর স্বভাবই আলাদা। তারও তো খুঁটিয়ে খুঁটিয়ে ভাবনা নেই। ছোট একবার প্রদীপের দিকে তাকালো, একবার আকাশের দিকে তাকালো, খুক খুক করে কাশলো, তারপর বলল, এত অল্প বয়সে আমার এমন একটা বিশ্রী অসুখ করলো বলে মা বেচারি বড় কষ্ট পেয়েছিল। ভাবতো আমি আর বাঁচব না। আমিও প্রথম প্রথম সেই রকমই ভেবেছি। মা বলতো, তুই নিজে ইচ্ছা করে এই অসুখ বাঁধালি। কি বোকার মতন কথা বলতো বর্দি। অসুখ কি কেউ নিজে ইচ্ছে করে বাঁধায়? না অসুখে সুখ আছে? হ্যাঁ, একদমকে কথাগুলো বলছিল ছোট। বলতে বলতেই থামল। মনে হলো সে কোনো কিছু না ভেবেই কথা শুরু করেছিল, তারপর যেন খেই হারিয়ে ফেলল। কি বলবে আর ভেবে পেল না। আমরা চুপ করে থাকলাম। ছোট একটু যেন অপ্রস্তুত হলো। মাথার বেনি বুকের কাছে টেনে আঙুলে জড়িয়ে 2-4 বার দুলালো। ছোটর গায়ে হালকা রঙের একটা শাড়ি, গায়ে অর্ধেক হাত জামা। ছোটর কপাল ছোট, দুপাশের চুল তার ওপর সবটুকুই কপাল ঢেকে ফেলেছে। নাকটা লম্বা, চোখ দুটো খুব কালো। ছোটর হঠাৎ থেমে যাওয়া, হঠাৎ অপ্রস্তুত বোধ করা এবং এই আপাতত চাঞ্চল্য থেকে মনে হলো ছোট যেন খেই খুঁজে নেবার চেষ্টা করছে। আরও একটু সময় নিল ছোট। সে তার কথা খুঁজে পেল। বলল,
অসুখ কেউ ইচ্ছে করে বাধায় না, আর অসুখে সুখও নেই, তাও ঠিক। তবু আমি এই অসুখে পড়ে একটা সুখ পাচ্ছিলাম। তুমি তো জানো বর্দি, অসুখের সময় আমার বন্ধু টন্ধুরা খোঁজ খবর নিতে আসতো, আর বেশি আসতো ওই সুশান্ত, প্রায় রোজই। অনেকক্ষণ থাকতো, আমার ভোলাবার চেষ্টা করতো, বলতো এই অসুখ কিছুই না। মা কেন জানি এটা পছন্দই করতো না, একেবারেই না। ছোট তার দীর্ঘ বেনি কাঁধের ডান পাশে রাখল, আকাশের দিকে আবার তাকালো, তাকিয়েই থাকলো। আকাশের দিকে তাকিয়েই বলতে থাকলো, একদিন মা আমার সামনেই সুশান্তকে বলল, তুমি তো ডাক্তার নও, কেন অযথা ওসব কথা বলো, ওকে বকিও না আর বিরক্তও করো না। জানিস, সুশান্ত তারপর থেকে আর আসতো না। আমি মাকে বলেছিলাম, অকারণে তুমি ওকে অপদস্থ করলে কেন? মা বলেছিল, ওরা আমার অনেক করেছে, তোমায় মাতিয়ে এই অসুখ দিয়েছে, তা দিক, আর আমার সুখ দরকার নেই। ছোট আকাশ থেকে চোখ নামালো, তার গলা পাতলা, কাঁপছিল, চোখ যেন একটু চিকচিকে করছে। ও বলল, মা আমার অসুখটাই দেখেছিল জানিস, সুখটা দেখেনি। মা জানতো না, জগতে সব রোগ কেবল ডাক্তার দিয়ে সারানো যায় না। আশা পাওয়া অনেক, ভরসা পাওয়ার কত শক্তি। আমি মাকে আর কিছু দিতে পারি না মন ছাড়া, আশা ছাড়া আর ভরসা ছাড়া। মা যেন তার মনে ভরসা পায়। ছোট নীরব হলো। মায়ের বেদিতে কদম ছায়া উঠে এসেছে। বর্দার পাশ দিয়ে ছায়াটা বর্দির কোলে গিয়ে পড়েছে। বাতাবি লেবুর গাছটা অনেক দূরে, তার মাথার উপর দিয়ে ভাঙা দেওয়ালের ফাঁকে রেল লাইনের বাতি চোখে পড়েছিল আমার। দশরথ ধোপার কুঠিতে ওরা গান গাইছে। গত সপ্তাহে দশরথের ছেলের বিয়ে হয়েছে, আজও থেকে থেকে সেই আনন্দের লহরী তোলে তারা। খুব যেন ক্লান্ত হয়ে ছোট তার মাথা আমার কাঁধে রাখল, বলল, করি, এবার তোর পালা। বর্দা আমার দিকে তাকালো। মেজদা তার অন্ধ চোখ অনুমানে আমার দিকে ফিরিয়ে রাখল। সহসা অনুভব করলাম, ওরা আমার হৃদয়ে লুকোনো মায়ের ছবি দেখার জন্য সতৃষ্ণ চোখে চেয়ে আছে। আমার ভয় করছিল, কাঠগড়ায় দাঁড়ানো কোনো সাক্ষীর বোধহয় জবানবন্দি দেবার সময় এই রকমই ভয় হয়। এই মুহূর্তে সকলেই স্তব্ধ। চৈত্রের বাতাসও যেন শান্ত হয়ে আছে। দুধের ফেনার মতন জ্যোৎস্নায় আমার 4টি উৎকর্ণ আত্মীয় নিষ্পলকে আমায় দেখছে। বর্দার দিকে তাকিয়ে আমি কথা বলার আয়োজন করছিলাম। বর্দার পাশ দিয়ে বেদির কুলুঙ্গিতে প্রদীপটা চোখে পড়ছিল। শিখাটি স্থির, মায়ের চোখের মতন শিখাটি যেন আমায় লক্ষ্য করছিল। আমি বললাম, ভেবে পাচ্ছি না। আমার মন স্থির নয়, নিঃসংশয় নয়, দ্বিধার গলায় জড়িয়ে জড়িয়ে আমি বললাম, কখনো মনে হচ্ছে অনেক কিছু যেন দেবার আছে, আবার মনে হচ্ছে কিচ্ছু নেই। আমি সবচেয়ে ছোট বলেই মা আমায় তার শেষ গচ্ছিত ধনের মতন করে সরিয়ে রেখেছিল। মানুষ যেমন করে সিন্ধুকে অবশিষ্ট অলংকার তুলে রাখে, অনেকটা সেই রকম। ব্যবহার করতো না, দেখতো না। কথা বলার সময় ক্রমশ আমার মনে হচ্ছিল আমি ভয় কাটিয়ে উঠতে পারছি। গলা কাঁপছিল তখনও, তবু আমার স্বর স্পষ্ট হয়ে এসেছে অনেকটা। তোমরা মাকে যত পেয়েছ, যেমন করে পেয়েছ, আমি তো তা পাইনি। আমার মা আমাদের সংসারকে তেমন করে বুঝতেই দেয়নি। ভাবতো আমার এইসবে দরকার নেই। কিন্তু আমি তো মাকে দেখেছি। একবার মায়ের সঙ্গে আমায় কাশি যেতে হয়েছিল। তোর মনে আছে ছোট? বাবা মারা যাবার পর মা একবার আমায় নিয়ে কাশি গিয়েছিল 15-20 দিনের জন্য। তোরা ভেবেছিল মায়ের মন ভালো নয়, বাবার অভাবে মন বড় কাতর, তাই মায়ের কটা দিন তীর্থর জায়গায় মন জুড়িয়ে আসতে গেছে। হয়তো খানিকটা সেই উদ্দেশ্যেই মা গিয়েছিল, কিন্তু সবটা নয়। আমার গলা স্পষ্ট হয়ে উঠেছিল। আমি আর ভীত হচ্ছিলাম না। আমার মনের সামনে সব স্থির হয়ে গিয়েছিল। আমি যা খোঁজার চেষ্টা করছিলাম তা যেন পেয়ে গিয়েছি। প্রদীপ শিখাটি শেষবারের মতন দেখে আমি চোখ ফিরিয়ে নিয়ে মেজদাকে দেখেছিলাম। কাশিতে বাবার এক বন্ধু থাকত, আমি কখনো তার নাম শুনিনি।
বরদা অবাক হয়ে বলল, শচীন জ্যাঠামশাই? হ্যাঁ, তুমি তাহলে জানো? জানি বই কি, শচী জ্যাঠাকে আমি তো কতবার দেখেছি। তুইও দেখেছিস সোনু? হ্যাঁ দেখেছি তো। বর্দি মাথা নাড়ল। বাবার সঙ্গে ব্যবসা করত, তারপর কি হয়ে আলাদা হয়ে গেল, পরে আমি আর শচী জ্যাঠার কথা শুনিনি। আমি বললাম, নানা জায়গায় ঘুরে শেষে তিনি কাশিতে গিয়েই শেষ জীবন কাটাচ্ছিলেন। বলার সময় শচীন জ্যাঠামশাইয়ের কাশির সংসার আমার চোখে ভাসছিল, স্পষ্ট অনাবৃত। বাঙালি টোলার অন্ধকার গলিতে নরকের মতন ছোট ছোট খুপড়ির ঘরে ওরা থাকেন। উনি স্থবির হয়ে পড়েছেন, স্ত্রী শ্বাসরোগে শয্যাশায়ী, বড় ছেলে হোটেলের গাইডগিরি করে, দুটি মেয়ে, একটা পা খোঁড়া হয়ে গেছে টাঙা থেকে পড়ে, অন্যটি কোন বাড়িতে যেন রান্নাবান্নার কাজ করে দেয়। ছেলের বউ মারা গেছে দুটি বাচ্চা কাচ্চা রেখে। কাশির সেই অন্ধকার সরু নোংরা পাতকুয়োয় একটি অসহায় পরিবার গলা পর্যন্ত ডুবে। মা গিয়েছিল সেখানে বাবার পুরনো কোন ব্যবসায় শচীন জ্যাঠা কবে কাগজপত্রে বাবার অংশীদার ছিল সেটা নাকচ করিয়ে আনতে। উনি সে কথা মনেও রাখেননি, মনে রাখার কথাও নয়। তবু মা আইনের ফাঁক রাখতে রাজি নয়। কে জানে কবে এই গর্ত খুঁড়ে সাপ বেরুবে না। 100 টাকার দুখানা মাত্র নোট মা শচীন জ্যাঠার হাতে দিয়ে সেই পুরনো অংশীদারি বাতিল করিয়ে নিল। আমি মাকে বলেছিলাম, তুমি তো অনেক আগেই এটা ওদের ছেড়ে দিতে পারতে মা, বাবাও তো কাঠের ব্যবসাটা আর করতো না। জবাবে মা বলেছিল, তুমি ছেলে মানুষ, বিষয় আশয়ের কিছুই বোঝো না। ওই ব্যবসা অন্যের তদারকিতে দেওয়া আছে, বছরে 1000-2 টাকা বাড়িতে আসে, টাকাটা আমি অকারণে খোয়াবো? অর্থ স্বার্থত্যাগ আমি শিখিনি। আমার গলার শিরা যেন কেউ আঙুলে জড়িয়ে জড়িয়ে টানছিল। সেই যন্ত্রণায় আমি কিছুক্ষণ আর কথা বলতে পারলাম না। আমার সামনেই শচীন জ্যাঠার পিঁচুটি ভরা চোখ দুটো ভাসছিল। কি দুর্গতি তার! মা স্বার্থত্যাগ জানত না। তারপর আমি চাপা গলায় বললাম, মা দিন ছিল আর মন কৃপণ ছিল। আমার যদি কিছু দিতে হয় আমি মাকে স্বার্থত্যাগ দেব, আর কিছু না। আমি নীরব হলে বৃন্দাবনের কদম গাছ তার ছায়া আরও দীর্ঘ করল। বর্দির বুকে সেই ছায়া দেখলাম। কয়েকটা খড়কুটো এলো দমকা বাতাসে। দশরথ ধোপাদের বস্তিতে গানের সুর এখন থেমে গেছে। একটা রাত্রিগ্রামী ট্রেন সাঁকোর ওই প্রান্তে দাঁড়িয়ে হুইসেলস দিচ্ছে পথের জন্য। ধ্বনিটা ক্ষীণ হয়ে এখানে ভেসে আসছিল। মেজদা এখনও কিছু বলেনি, এবার বলবে। মেজদার পালা ফুরলে আমাদের 5টি আঙুলি গুটিয়ে যাবে। আমরা কেউ কোনো কথা না বলে মেজদার দিকেই তাকিয়ে থাকলাম। মেজদা কিছুই বলছিল না, শূন্যপানে মুখ তুলে রেখেছিল। আমরা অপেক্ষা করছিলাম। অধীর উৎকণ্ঠিত সেই অপেক্ষা দীর্ঘ মনে হচ্ছিল। বরদা মেজদাকে ডাকল, দিনু। মেজদা স্থির শান্ত, যেন আকাশের দিকে তার অন্ধ চোখ মেলে সে হৃদয় দিয়ে মাকে দেখছে। এবার বর্দি হাত বাড়িয়ে মেজদার গা স্পর্শ করল। দিনু। মেজদা তবু পাথরের মতন বসে, তার নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না বোঝা যাচ্ছিল না। ছোট ডাকল, মেজদা, ও মেজদা, এবার তোমার পালা। মেজদা সামান্য নড়ল। এবার আকাশের দিকে তার মুখটা তোলা। অমল জ্যোৎস্না তার সমস্ত মুখ লেপে রেখেছে। তার 2 অন্ধ নয়ন নিবিড় করে সেই আলোই মাখছিল। মেজদা তার সাদামাঠা মিঠো সুরেলা গলায় বলল, সৎকার শেষ হয়ে গেলে মানুষ আর কি দিতে পারে বলতো? তোমরা তো মায়ের সৎকার শেষ করেছ, আমার কিছু দেওয়ার নেই। আমাকে যেন একটা নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে গেল। মাকে তেমনি এই সংসারের শনিতে অন্ধ করে রেখেছিল। মা যে কত অন্ধ আমি জানতাম। এই অন্ধ চোখ মাকে আর দিতে ইচ্ছে করে না। মা আমার হৃদয়ের চক্ষুপাক। মেজদা এখানেই শেষ করল, আর কিছু বলল না। কাশির সাদা পাথরে বাঁধানো মায়ের বেদির ওপর আমরা 5টি সন্তান বসে থাকলাম। শব্দহীন সেই চরাচরে বসে অনুভব করলাম আমাদের মার সৎকার যেন এই মাত্রই সমাধা হলো। সর্বগ্রাস এই দুঃখেও
আমরা মায়ের নির্বিঘ্ন যাত্রা কামনা করছিলাম। আমাদের যা দেবার সাধ্যমতো দিয়েছি, মা সেই অন্তহীন পথ অতিক্রম করুক এবার। বিমল করের লেখা জননী গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন গল্প নিয়ে খুব শিগগিরই আবার ফিরে আসব। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।